সেসব না হয় বুঝলাম, কিন্তু এখন ব্লাড কোথায় পাবো? আফি, আমার ব্লাড গ্রুপও এবি নেগেটিভ। কি, আপনার ব্লাডও এবি নেগেটিভ? হ্যাঁ, তাই আনিকাকে আমি ব্লাড দেব। আফি, আপনি আমাকে ডক্টরের কাছে নিয়ে চলুন। ওকে, এসো তুমি আমার সঙ্গে। ঈশা আদিকে ডক্টরের কাছে নিয়ে যায়। এদিকে ঈশাদ হসপিটালে পৌঁছায়। শিলা সৌমেনকে নিয়ে ওটির সামনে আসে। সিয়াম আদির সঙ্গে কথা বলছিল ব্লাড নিয়ে। এমন সময় সৌমেন সিয়ামের পিঠে হাত দিয়ে রাগী সুরে বলে, এই, আপনার সাহস কি করে হয় আমাদের হসপিটালে আমাদের অনুমতি ছাড়া ওটি করেন? সৌমেনের কথা শুনে সিয়াম তার দিকে মুখ ফিরিয়ে তাকায়। সিয়ামকে দেখে সৌমেন ভয়ে ভয়ে বলে, স্যার স্যার, আপনি আপনি কখন এলেন? আমাদের জানাননি কেন? সৌমেনের কথা শুনে সবাই অবাক। সব থেকে বেশি অবাক হয়েছে শিলা। শিলা সেইভাবেই বলে, সৌমেন স্যার? আপনি কাকে কি বলছেন? আপনি ওনাকে স্যার বলছেন কেন? এই বোকা মেয়ে, তুমি জানো উনি কে? উনি এই হসপিটালের ওনার, সিদ্দিক সাহেবের ছেলে সিয়াম সিদ্দিক। কথাটা শুনে শিলা এক ঝটকা খেলো। সে বলল, কি বলছেন স্যার? উনি আমাদের ছোট স্যার? হ্যাঁ, আজ থেকে উনি এই হসপিটালটা চালাবেন। সব কথা শোনার পর শিলা সিয়ামকে বলে, সরি স্যার, আমি জানতাম না আপনি আমাদের ছোট স্যার। না জেনে যদি আপনাকে ভুল ত্রুটি কিছু বলে থাকি, তার জন্য মাফ করে দিবেন। ওসব কথা বাদ দিন, আগে অপারেশনের ব্যবস্থা করুন। পেশেন্টের অবস্থা খুবই ক্রিটিক্যাল, ওনাকে বাঁচাতে না পারলে আমার এত চেষ্টা বৃথা হয়ে যাবে। ওকে স্যার, আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। শিলা আরো কয়েকজন নার্স ও ওয়ার্ড বয়কে নিয়ে অপারেশন থিয়েটার রেডি করে ফেলে। সিয়ামও রেডি হতে যায়। শিলা তাকে বলে, স্যার, আমি কি আপনার সঙ্গে যেতে পারি? হ্যাঁ চলুন, আমাকে রেডি হতে সাহায্য করুন। ওকে স্যার। সিয়াম ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে ড্রেস আপ হয়। শিলা সিয়ামকে গাউন ও সার্জিক্যাল ক্যাপ পরিয়ে রেডি করিয়ে দেয়। সিয়াম ওটিতে যায়। শিলা তার পাশে থাকে। সিয়াম তাকে যা চাইছে, অ্যাটারি, অ্যালিস, সিজার্স, মসকিউটো ফোরসেপস এক এক করে সব এঁকে দিচ্ছে। সিয়াম প্রায় 30 মিনিট ধরে অপারেশন করে, কারণ আনিকার অবস্থা খুবই খারাপ ছিল। এদিকে ঈশাদ এসে ঈশাকে বলে, আপি, আনিকার এই অবস্থা কি করে হলো? জানি না ভাইয়া, কেউ একজন এসে ওকে ছুরি মেরে চলে যায়। ঈশাদ ঈশার কাছে সব শুনে বলে, আমি ওই শয়তানকে খুঁজে বার করবই, যে আমার আনিকাকে আঘাত করেছে। সেটাই তো করতে হবে। কে আঘাত করলো আমার বোনকে, আমি তাকে ক্ষমা করব না। এদিকে সিয়াম ও শিলা ওটি থেকে বেরিয়ে আসে। বেরিয়ে আসতে ঈশা শিলাকে বলে, সিস্টার, আমার বোন কেমন আছে? উনি এখন ঠিক আছে, বাকি কথা ডক্টর শিয়াম বলবেন। আমার একটা কাজ আছে, আমি আসছি। শিলা চলে যায়। সিয়াম বাইরে আসে। ঈশাদ সিয়ামকে দেখে বলে, সিয়াম তুই? ঈর্ষাদ, তুই তুই কি করে জানলি আমি দেশে এসেছি? আরে তুই তো আমাকে বলিসনি তুই এসেছিস। আমি তো এখানে এসেছি আমার ওয়াইফের জন্য। তোর ওয়াইফ? তোর ওয়াইফ কোথায়? তুই যার অপারেশন করলি ও আমার ওয়াইফ আনিকা। কি, উনি তোর ওয়াইফ? হ্যাঁ ইয়ার, ওর অবস্থা এখন কেমন? ওর কিছু হবে না তো? নো টেনশন, উনি এখন বিলকুল ঠিক আছে, কোনো প্রবলেম নেই। থ্যাংক ইউ ইয়া, তুই সময় মতো ওর অপারেশন করেছিস, না হলে কি হতো কে জানে। আমি একজন ডাক্তার, আর ডাক্তার হয়ে আগে পেশেন্টের দেখাটাই আমার ধর্ম। আমি কোনো নিয়ম কানুন মানি না। আমার কাছে সবার আগে আমার পেশেন্ট। উনি বলেছিলেন ওনার বোন। আপি ঠিক বলেছে, আনিকা আপির বোন, আপি রকির ওয়াইফ। তাই নাকি? উনি তো রকির ওয়াইফ। ও রকির ওয়াইফ। আপনারা? এ আমার বোন ঝুমুর, আর ওই ছেলেটা আমার আব্বুর বন্ধুর ছেলে আদি। আচ্ছা, তোরা একটু অপেক্ষা কর, আমি ভাবিকে বেড়ে দিতে বলছি। এখন আসছি, আব্বুর সঙ্গে দেখা করতে হবে। ওকে আয়, আর হ্যাঁ, আমাদের বাড়িতে যাবি? আসবো। সিয়াম চলে যায়। ঈশাদ আদিকে বলে, আদি, তুই এখানে কেমন করে এলি? ঝুমুর তোকে ডেকেছে? না ভাইয়া, আনিকা আমার ফ্রেন্ড, আর আজই জানতে পারলাম ও তোমার ওয়াইফ। আমি তোমাদের বাসায় গিয়েছিলাম, সেখানেই জানতে পারি আনিকার কথা, তাই তো হসপিটালে দেখতে এলাম। আচ্ছা, তাই বল, আনিকা তোর ফ্রেন্ড হয়? আমি ভাবলাম ঝুমুর তোকে ডেকেছে। না, তেমন কিছু নয়। আসলে ঝুমুকে বাড়িতে ছাড়তে আসতেই তো জানতে পারি। ছাড়তে আসতে হলো কেন তোকে? ঝুমুর তো গাড়ি নিয়ে গিয়েছিল। হ্যাঁ, কিন্তু কলেজ শেষ হওয়ার আগে ভাবি গাড়ি নিয়ে বাসায় চলে আসে, আর ভাবি বলেছিল
আদি ভাইয়া কি আমাকে বাসায় ছেড়ে দিতে? তাই তো ভাইয়া আমাকে ছাড়তে এসেছিল। ও আচ্ছা, এবার বুঝলাম। বলতে বলতে শিলা এসে জানায়, শুনুন, আপনাদের পেশেন্টকে বেডে দেওয়া হয়েছে, তবে হ্যাঁ, ওনাকে এখন জাগানোর চেষ্টা করবে না। উনি এখন ঘুমাচ্ছে, ঘুম ভাঙলে কথা বলবেন। ওকে সিস্টার, আমরা কিচ্ছু বলবো না। এমন সময় সেখানে আনিস, আবির, জুহি ও দুষ্টু আসে। আবির বলে, ঈশা, অর্ণের কি হয়েছে? তোরা আমাদের আগে বলিসনি কেন? ভাইয়া কিভাবে কি হয়ে গেল বুঝতে পারিনি, আর তোমাদের বলার কথা তখন মাথায় ছিল না। আমরা তো জুমুর ফোন করতে জানলাম। ও আচ্ছা, আব্বুমু কোথায়? আব্বুমু জানে না? আব্বু আম্মু বাসায় নেই, আব্বুর বন্ধুর বোনের বিয়ে গ্রামে গেছে। ও আচ্ছা, তোমরা বসো, একটু আসছি। তুই কোথায় যাবি? একটু আসছি। ঈশা সেখান থেকে চলে যায়। আনিকার জ্ঞান ফিরতে সবাই এক এক করে দেখা করতে যায়। পরের দিন আজ রকির কেস আদালতে উঠেছে। জজ সাহেব রকিকে বলে, মিস্টার রকি, আপনি আপনার লয়ার পেয়েছেন নাকি আমরা আপনাকে লয়ার দেব? নো স্যার, তার কোনো প্রয়োজন নেই। আমার স্ত্রী আমার জন্য লয়ার নিয়ে আসবে, আমার বিশ্বাস, তাই আমি ওর অপেক্ষা করব। ওকে, আপনার হাতে মাত্র 30 মিনিট আছে। তার মধ্যে যদি আপনার লয়ার পান তো ভালো, না হলে আমি আপনার বিরুদ্ধে যে প্রমাণ পেয়েছি তার উপরে রায় শুনিয়ে দেব। ওকে স্যার, তাই হবে। কোর্টে অনেকে এসেছে, কিন্তু দুজন মানুষ কোর্টে পৌঁছায়নি। সবাই টেনশন করছে। এদিকে ঈশাদ কোর্টে আসতে পারছে না। কয়েকটা গুন্ডা ঈশাদকে রাস্তায় আটকে রাখতে চায়। অন্যদিকে ঈশাকে কিডন্যাপ করে রকি আনিসকে ডেকে বলে, আনিস ভাই একটু আসবেন? আনিস রকির কাছে গিয়ে বলে, হ্যাঁ বলো, কি বলবে? ভাইয়া, ঈশা, আরশাদ ভাইয়া কোথায়? কাউকে দেখতে পাচ্ছি না, ওরা কোথায়? কিছুই তো বুঝতে পারছি না। ঈশা কল ধরছে না, এরশাদ ভাইও কল তুলছে না, কিছুই বুঝতে পারছি না। ভাইয়া, মনে হয় ওই আয়ুব কিছু করেছে, আপনি একটু দেখেন। ওকে, আমি দেখছি। দেখতে দেখতে 30 মিনিট পার হতে যায়। তখনও কেউ প্রমাণ নিয়ে আসেনি। আয়ুব রকির দিকে তাকিয়ে মনে মনে হাসছে। এদিকে প্রায় 40-45 মিনিট হয়ে গেল। দেরি দেখে জজ বলে, মিস্টার রকি, আপনাকে আর সময় দেওয়া সম্ভব নয়, আমি রায় শোনাচ্ছি। বলে যেই না রায় শোনাতে যাবে সেই সময় রক্তাক্ত অবস্থায় ঈশাদ কোর্টে পৌঁছায় এবং জজকে বলে, ধর্মাবতার 1 মিনিট। আপনি কে? ধর্মাবতার, কাঠগড়ায় যে মানুষটা দাঁড়িয়ে আছে আমি ওর বড় ভাই। সে বুঝলাম, কিন্তু আপনি আমাকে আটকালেন কেন? ধর্মাবতার, আপনি কি একজন নির্দোষকে শাস্তি দিবেন? নির্দোষ মানে? ওনার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ আছে, আর আমি সেই প্রমাণের ভিত্তিতে ওনাকে শাস্তি দিচ্ছি। ধর্মাবতার, আমি আপনাকে সব প্রমাণ দিচ্ছি। এগুলো দেখার পর যদি আপনার মনে হয় ওই মানুষটা খুনি, তবে আমি আর কিছুই বলবো না। ওকে দিন, আপনার কাছে কি প্রমাণ আছে? ঈশাদ সমস্ত প্রমাণ জজকে দেখায়। সব প্রমাণ দেখে জজ আয়ুবকে ধরার অর্ডার দেয় এবং রকিকে ব্যাকসুর খালাস করে দেয়। ঈশাদ গিয়ে রকিকে জড়িয়ে ধরে। রকি বলে, ভাইয়া, তোমরা সবাই এখানে আছো, কিন্তু ঈশা কোথায়? ও কোর্টে আসেনি? সেটাই তো বুঝতে পারছি না। এমন সময় একটা আননোন নাম্বার থেকে কল আসে। ঈশাদ কলটা রিসিভ করে বলে, কে বলছেন? ফোনের ওপার থেকে ভাঙা ভাঙা গলায় আনিকা বলে, স্যার, রকি ভাইয়াকে নিয়ে রকি ভাইয়ের আস্তানে আসতে বলো। এই তুমি কোথায়, আর এইভাবে কথা বলছো কেন? সব জানতে পারবে, এখন ভাইয়াকে নিয়ে জলদি আসো। ওকে, আমি রকিকে নিয়ে আসছি। ভাইয়া, ঘরে কে ছিল? কি বলছে? আনিকা কল করেছিল, বলছে তোকে নিয়ে তোর আড্ডায় যেতে। আমার আড্ডায় কি? কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা ভাইয়া, বাড়ির বাকিদের বাড়ি চলে যেতে বলো, আর আব্বু আম্মুকে বলে দাও আমরা ঈশাকে নিয়ে বাসায় আসবো। ওকে, আমি তাই করছি। তুই গাড়িতে গিয়ে বস, আমি এক্ষুনি আসছি। ঈশাদ বাড়ির সকলকে বাসায় যেতে বলে। রকিকে নিয়ে সোজা রকির আড্ডায়। হঠাৎ কোথা থেকে আনিকা এসে বলল, তোমরা এসে গেছো? এই, তুমি কি পাগল হয়ে গেছো? তুমি এখানে একা একা কি করছো? আর তুমি জানো তোমার আপির কোনো খবর পাওয়া যাচ্ছে না? আমি সব জানি, আপি আমাকে কল করেছিল, তাই তো এলাম। কিন্তু একটা সমস্যা আছে, ওরা সবাই আমাকে অজ্ঞান করে রেখেছে, আমি একা যেতে পারছি না, তাই তো তোমাকে খবর দিলাম। ওকে, চলো দেখি। ভাইয়া, ভাবি, তোমাদের কাউকে যেতে হবে না, এটা আমার আড্ডাখানা। আমি এখানকার খুঁটিনাটি সব জানি। তোমরা এখানে অপেক্ষা করো, আমি ঈশাকে নিয়ে আসছি।
রকি ভেতরে গিয়ে দেখে তারই কিছু লোক তার রুমের বাইরে পাহারা দিচ্ছে। রকি আস্তে আস্তে ভেতরে ঢুকে দেখে একটা চেয়ারে ঈশাকে বেঁধে রেখেছে। ঈশার মুখে কাপড় বাঁধা, হাত পা দড়ি দিয়ে বাঁধা। ঈশা গোঙাচ্ছে। রকিকে দেখে কিছু বলতে যাবে, কিন্তু মুখ বাঁধা বলে কিছু বলতে পারছে না। রকি এসে ঈশার মুখ খুলতে ঈশা জোরে জোরে শ্বাস নিচ্ছে। রকি বলে, জান তুমি ঠিক আছো? জান, তুমি এসেছো। ওরা আমাকে তোমার কাছে যেতে দেয়নি। তুমি ভেবো না, ওরা আমার লোক হয়ে এই আয়ুবের সাথে হাত মিলিয়েছে। আমি ওদের কাউকে ছাড়বো না। আমাকে ধোকা দেওয়ার ফল ওদের ভোগ করতেই হবে। ওরা তোমাকে কষ্ট দিয়েছে, এবার দেখবে রকি দ্য ভিলেনের রাগ। এতদিন তোমার জন্য আমি এসব থেকে দূরে ছিলাম। ওরা রকি দ্য ভিলেনকে আবার জাগিয়ে তুলেছে। এবার বুঝবে আমি কে। তুমি এসব করবে না। তুমি আমাকে কথা দিয়েছিলে। আমি তোমাকে কথা দিচ্ছি জান, আমি কোনটা আমি করবো না, তবে ওদেরও ছাড়বো না। ওরা তোমাকে কষ্ট দিয়েছে, ওদের তো শাস্তি পেতে হবে। ওদের শাস্তি আইন দিবে, তুমি করবে না। আমাকে কথা দাও। ওকে জান, তাই হবে। এখন চলো। দুজনে রুম থেকে বেরোতে গেলে সেই ছেলেগুলো চলে আসে। রকিকে উদ্দেশ্য করে বলে, রকি ভাইয়া, আপনি জেল থেকে ছাড়া পেয়ে গেছেন? তোরা কি ভেবেছিলে আমি সারা জীবন হাজতে পচে মরবো? আমি জেলে যেতে না যেতে তোরা রং বদলে নিলি? না ভাইয়া, আমরা রং বদলাইনি। ওই আয়ুব আমাদের ভয় দেখিয়ে রেখেছিল, আমরা বাধ্য হয়ে আয়ুবের সঙ্গে ছিলাম। হ্যাঁ ভাইয়া, ও ঠিক বলেছে। আমরা ওর সঙ্গে থেকে আপনাকে সাহায্য করছি। আপনার ভাইয়া যাতে সঠিক সময় কেটে যেতে পারে সেই ব্যবস্থাও আমরা করেছি। তবে হ্যাঁ, ভাইয়া কয়েকজন টাকার লোভে আয়ুবের হয়ে কাজ করছে। ওকে, তাদের নামগুলো বল। ছেলেদের কাছ থেকে নামগুলো শুনে ঈশাকে নিয়ে বাইরে এসে তার ভাইয়াকে বলে, ভাইয়া ভাবি চলো বাসায় যাই। আপি, তুই ঠিক আছিস তো? তোর কিছু হয়নি তো? কিছু হয়নি, তুমি ঠিক আছে। এখন বাসায় চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। এদিকে হসপিটালে সিয়াম নিজের কেবিনে বসে কয়েকটা পেশেন্টের ফাইল দেখছে। এমন সময় শিলা এসে বলে, স্যার আসতে পারি? সিয়াম ফাইল থেকে মুখ না তুলেই বলে, আসুন। শিলা আসতে গিয়ে কিছু একটার সঙ্গে ধাক্কা খেয়ে সিয়ামের সামনে টেবিলটার ওপরে মুখ থুবড়ে পড়ে, আর শিলার হাত লেগে চায়ের গ্লাসটা পড়ে যায়। সমস্ত ফাইল চায়ে ডুবে যায়। তখন সিয়াম রেগে গিয়ে বলে, আর ইউ ম্যাড? কে এইভাবে আসে? হ্যাঁ, এত জলদি কিসের? ধীরে ধীরে আসা যায় না? কি করলেন এটা আপনি? সিয়ামের চিৎকার শুনে শিলা একটা হাত বুকে রেখে সেখানেই বসে পড়ে। শিলাকে নিচে বসতে দেখে সিয়াম টেন্স হয়ে বলে, মিস শিলা, কি হলো আপনার? এভাবে বসে পড়লেন কেন? আমি ঠিক আছি স্যার, আমাকে নিয়ে ভাববেন না। আমি আসছি। আর বাইরে একজন পেশেন্টকে নিয়ে এসেছে, খুব ক্রিটিক্যাল অবস্থা। আপনি গিয়ে দেখুন, আমার কিছু হয়নি। ওকে, আপনি রেস্ট নিন, আমি গিয়ে দেখছি। সিয়াম গিয়ে পেশেন্টের ট্রিটমেন্ট করে। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে শিলা কয়েকটা বাচ্চার সঙ্গে খেলা করছে। সিয়াম তাকে মুগ্ধ হয়ে দেখছে। হঠাৎ একজন পেশেন্টের বাড়ির লোক এসে শিলার উপরে চিৎকার করে। তখন শিলা সেইভাবে বুকে হাত দিয়ে বসে পড়ে। এমন সময় একজন ওয়ার্ড বয় এসে শিলাকে নিয়ে যায়। তখন সিয়াম যেতে গেলে একজন বৃদ্ধ লোক সিয়ামকে বলে, বাবা তুমি চিন্তা করো না, মেয়েটার এরকম প্রায় হয়। এরকম প্রায় হয় মানে কি? আসলে বাবা, ও আমার মেয়ে, ওর হার্টের প্রবলেম, গরিব তো, তাই ভালো চিকিৎসা করতে পারছি না। জানি না মেয়েটার কতদিন বাঁচবে, তাই তো ওকে ওর মতো থাকতে দিয়েছি। আমি একজন ডাক্তার হয়ে সবকিছু মুখ বুঝে দেখবো না? আমি গিয়ে দেখি ওনার কি হয়েছে। এদিকে ইরশাদ, রকি ও ঈশা আনিকা বাসায় আসে। রকির মা এসে সবাইকে ধরে কান্না করে দেয়। ওইদিকে আনিস জুহিকে কাছে টেনে নেয়। তখন জুহি বলে, এই তুমি এসব কি করছো? আর তুমি আমাকে এখানে নিয়ে এলে কেন? ওদিকে বড় অপুর খবর পাচ্ছি না। ঈশা ঠিক আছে, রকি ভাই ওকে বাঁচিয়ে নিয়ে এসেছে। আনিকা কল করেছিল। যাক, ভালো হয়েছে, চলো আমরা যাই। যাব, তবে এখন নয়, বিকালে। আজ বোনের জন্মদিন, ওকে সারপ্রাইজ দিব। রকি ভাই মেসেজ করেছিল ঈশা যেন কিছু না জানে। ও হ্যাঁ, ভুলে গিয়েছিলাম। ওদের কথা শুনে দুষ্টু পেছন থেকে বলে ওঠে, कि आज बड़ी आपी का जन्मदिन আছে, पहले क्यों नहीं बताया? চুপ, আপিকে সারপ্রাইজ দিতে চাই, তাই এখন আপিকে কিছু বলবে না, উইশও করবে না। ওকে আপু, তাই হবে। রকির মাকে কান্না করতে দেখে রকির আব্বু বলে, তুমি আর কান্নাকাটি করো না, এখন তো আমার ছেলের বউ সবাই এসে গেছে।
আর কান্নাকাটি করে মন খারাপ করো না।